শুভেচ্ছা জানিয়ে আজকে আলোচনার বিষয় শুরু করছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে উপযোগবাদ। অর্থাৎ আমরা পূর্বেই আমি আজকে উপযোগবাদ নিয়ে আলোচনা করব, যেখানে আমি আগের দিন এই বিষয়ে কিছু বক্তব্য রেখেছিলাম, এবং আজকে যে বিষয়টি আমি আলোচনা করছি সেটা হচ্ছে যে উপযোগবাদ বা পরিণামবাদ। এটাকে আমরা ফলাফলবাদ এইরকম এর একটা সবচেয়ে আদর্শ, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আদর্শ তত্ত্ব বলা যেতে পারে। এবং এই নৈতিক আত্মবাদ বা পরার্থবাদ ইত্যাদি এইগুলো সবই কিন্তু ফলাফলবাদী তত্ত্ব। এবং এই তত্ত্ব কাজের উপযোগ বা ফলাফলের ভিত্তিতে কোনো কাজের নৈতিক মূল্যায়ন করে। এবং এই উপযোগ ফলাফল বলতে অনেকে বোঝেন সুখ বৃদ্ধি, এবং অনেকেরা বলেন যে সুখ ছাড়া জ্ঞান, আত্মার উন্নতি ইত্যাদিরও কথা বলে থাকেন। তবে যারা শুধু সুখের কথাই বলেন তাদের মানে প্রথম দল, যারা কেবলমাত্র সুখকেই উপযোগ বলে মনে করেন, মানে সুখের ভাষায় উপযোগকেই বোঝেন, তাদের বলা হচ্ছে সুখবাদী। সুখবাদী মানে উপযোগবাদ বলা হয়। অন্যদের অসুখবাদী বা আদর্শ উপযোগবাদী বলা হয়ে থাকে। তবে এক্ষেত্রে অন্য দিক থেকে উপযোগবাদকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। যেমন একটা হচ্ছে কর্ম উপযোগবাদ, আর আরেকটি হচ্ছে নিয়ম উপযোগবাদ। কর্ম আর নিয়ম, যারা এক একটি কর্ম উপযোগ কিনা সেটার ভালো মন্দ বিচার করে, তাদের মতামতকে কর্ম উপযোগবাদ বলা হয়। আর যারা এক বা একাধিক নিয়মের নিরিখে কাজের ভালো মন্দ ইত্যাদি বিচার করেন, তাদের নিয়ম উপযোগবাদী বলা হয়। তবে কেউ কেউ, যেমন হচ্ছে উইলিয়াম ফ্র্যাঙ্কেনার, তিনি সাধারণ উপযোগবাদের কথা বলে থাকেন। তবে এখানে সেইরূপ বিচার, মানে এখানে সেইরূপই বিচার করা হয়, যার ধরনটা অনেকটা এই রকম, যে বলা হয় যে সকলে যদি এমন পরিস্থিতিতে এরকম কাজ করে তাহলে কি হবে। তখন আমরা অবশ্যই এখানে কেবল বেন্থাম আর মিলের উপযোগবাদ আলোচনা করব, এবং বিশেষ করে আমরা মিলের উপযোগবাদটি নিয়ে আলোচনা করব। তবে এখানে একটি কথা বলতেই হয় যে উপযোগবাদ শব্দটির উৎস নিয়ে, যে উপযোগবাদী মানে ইউটিলিটেরিয়ানিয়ান শব্দটি জেরেমি বেন্থাম প্রথম ব্যবহার করেন বলেই মনে করা হয়। এবং তিনি শব্দটি প্রথমে 1781 খ্রিস্টাব্দে, তারপরে 1801 খ্রিস্টাব্দে পত্রে ব্যবহার করেন। এই প্রসঙ্গে বলেন যে নাম ছাড়া কোনো নতুন বিষয় এক অদ্ভুত জিনিসে পরিণত হতে পারে। তাই তিনি উপযোগবাদ শব্দটি ব্যবহার করেন। তবে বেন্থাম যে শব্দটি প্রথমে ব্যবহার করেন তা হয়তো মিলের জানা নাও থাকতে পারে, কেননা মিল দাবি করেন যে তিনি জন গ্লস্টের উপন্যাস অ্যানালস অফ দ্য প্যারিস থেকে শব্দটি পেয়েছেন। সুতরাং মিলের আমরা যদি উপযোগবাদ আলোচনা করি, তাতে আমরা প্রথমে এটা দেখব যে মিল তার
ইউটিলিটেরিয়ানিজম প্রবন্ধটির রচনার আগে অন লিবার্টি প্রবন্ধে চরম ব্যক্তি স্বাধীনতার কথা বলেছেন এবং দ্বিতীয়োক্ত প্রবন্ধে তিনি এই মর্মে একটি মত প্রকাশ করেছেন যে ব্যক্তিগত পরিসরের মধ্যে একজন ব্যক্তি চূড়ান্তভাবে স্বাধীন, কিন্তু যেই মাত্র ব্যক্তির আচার আচরণ অপরের গণ্ডির মধ্যে এসে পড়ে, অপরকে প্রভাবিত করে, তখন তার নিয়ন্ত্রণ অবশ্যম্ভাবী হয়ে পড়ে। তার বিখ্যাত ক্ষতিনীতি দ্য হার্ম প্রিন্সিপাল প্রসঙ্গে আমাদের মনে উপযোগ তত্ত্ব সেই আদর্শ রক্ষা কবচ যার মাধ্যমে মিল ব্যক্তি স্বাধীনতার নিয়ন্ত্রণ করতে চেয়েছেন। এবার আমরা সরাসরি মিলের ইউটিলিটেরিয়ানিজম প্রবন্ধকে অনুসরণ করে তাঁর উপযোগবাদী নীতিতত্ত্বের পর্যালোচনা করব এবং সংক্ষেপে বলা যেতে পারে যে যে কাজ যতটা মাত্রায় সুখ সৃষ্টির সহায়ক, সেই কাজ সেই পরিমাণ সঠিক বা ভালো। অবশ্য এখানে আর সঠিক বা ভালো আর বলা যেতে পারে বিপরীতে, যে কাজ যতটা মাত্রায় দুঃখজনক সেই কাজটা ততটাই বেঠিক, অর্থাৎ সেই কাজটিকে আমরা বলবো মন্দ। এখানে সুখ বলতে দুঃখের সংস্রবহীন মানে দুঃখহীন বলা যেতে পারে সুখকেই বুঝতে হবে। অর্থাৎ আমরা অন্য একটি শব্দ যেটা আমরা বলতে পারি আনন্দ, কথাটি এখানে আমরা ব্যবহার করতে পারি। যদি ভারতীয় দর্শনে বলা যায় যে আনন্দ শব্দটির একটি বিশেষ পারিভাষিক অর্থ আছে, তথাপি মিল কথিত দুঃখের মানে দুঃখহীন সুখকে বোঝাতে তিনি আনন্দ শব্দটির যে উপযুক্ত শব্দ আর কি বা হতে পারে। সেক্ষেত্রে মিলের উপযোগ নীতির মানে এটাই আমরা দাঁড় করাই যে কাজ, এটাই দাঁড়ায় যে কাজ যে অনুপাতে আনন্দ বর্ধনে উপযোগী, মানে যে কাজ যত বেশি আমাদের আনন্দ দিতে পারে সেই কাজ সেই অনুপাতে মানে সেই অনুপাতেই সেটি ভালো বা সঠিক। সুতরাং এখানে আমরা এবার বিস্তারিত আলোচনায় আসব যে মিলের মানে ইংরেজ দার্শনিক ও সমাজ সংস্কারক মিল বেন্থামের মতো মনস্তাত্ত্বিক সুখবাদ ও আত্মসুখবাদ থেকে পরসুখবাদ অনুমান করেন এবং মিলের এই পরসুখবাদের কিছু বৈশিষ্ট্যের উল্লেখ করা যেতে পারে। প্রথমত, মিল মনে করেন যে মনস্তাত্ত্বিক সুখবাদ ও আত্মসুখবাদকে সমর্থন করেন। মনস্তাত্ত্বিক সুখবাদ রূপে মিলের অভিমত হলো যে মানুষ তার নিজের স্বভাব বশেই কেবল সুখকে কামনা করে, অর্থাৎ সুখ মানুষের স্বাভাবিক কামনার বিষয়। এই প্রসঙ্গে তিনি বলছেন যে কোনো একটা জিনিস কামনা করা হয় সেটাকে তাকে সুখকর মানে সুখ রূপে পাওয়া যায় এবং কোনো একটি জিনিসের প্রতি বিতরাগ হওয়া অর্থাৎ সেটাকে দুঃখজনক মনে করা, এই দুইটি বিষয় কিন্তু সম্পূর্ণভাবে
অবিচ্ছেদ্য, অথবা বলা যায় যে তারা একই জিনিসের দুটি দিক। অর্থাৎ এই কথাটির অর্থ হলো যে মানুষ তার স্বভাববশে যা কামনা করে তা সুখ ভিন্ন অন্য কিছু নয়। মানুষ জ্ঞানের কামনা করে, মানুষ সম্পদের কামনা করে এবং সেই প্রত্যেকটা কামনাই করে সেই সুখ লাভের জন্য। সুতরাং সুখের প্রাপ্তিতেই মানুষের কামনার পরিসমাপ্তি হয়। জ্ঞানকে কেবলমাত্র জ্ঞানের জন্য, সুখকে কেবল সম্পদের জন্য মানুষ কামনা করে না। এই সব বিষয় সুখ প্রদায়ক বলেই মানুষ তাদের কামনা করে। অর্থাৎ সুখ মানুষের সমস্ত কামনা ও কর্মপন্থার নির্ধারক। যা সুখদায়ক মানুষ তাকেই কামনা করে, আর যা সুখের পরিবর্তে দুঃখ দেয় মানুষ তাকে আর কামনা করে না। সুতরাং মানুষ স্বভাববশেই মানুষ কেবল তার নিজ সুখকে কামনা করতে পারে, কেননা সুখানুভূতি একান্তভাবেই মানুষের ব্যক্তিগত অনুভূতি। কাজে বেনথামের মতো মিলকেও আত্মসুখবাদী বলা হয়। অর্থাৎ এখানে বলা যায় যে মনস্তাত্ত্বিক সুখবাদের মধ্যেই আত্মসুখবাদ নিহিত আছে। কেননা মনস্তাত্ত্বিক সুখবাদের মূল কথাই হলো যে মানুষ স্বভাববশেই কেবল সুখের কামনা করে এবং ওই সুখটা হচ্ছে তার একটা ব্যক্তিগত সুখ। সুতরাং এখান থেকে আমরা যা বুঝলাম সেটা হচ্ছে যে মিল মনস্তাত্ত্বিক সুখবাদ ও আত্মসুখবাদকে সমর্থন করছে এবং মনস্তাত্ত্বিক সুখবাদ মানে মনস্তাত্ত্বিক সুখবাদ রূপে মিলের এটাই অভিমত যে মানুষ তার নিজের স্বভাবের কারণেই সুখ কামনা করছে এবং সেই সুখ কামনা করাটা মানুষের যেন একটা স্বাভাবিক কামনার বিষয়। সুতরাং এটা হচ্ছে আমাদের প্রথম যুক্তি যে মানুষ তার স্বভাববশেই সুখ কামনা করে। এবং দ্বিতীয়ত বলা যেতে পারে যে আত্মসুখবাদ থেকে মিল বেনথামের মতন নৈতিক সুখবাদে উপনীত হতে চেয়েছেন। কারণ কি, মানুষ তার নিজের স্বভাববশেই সুখ চায়। এই হেতুবাক্য থেকে মানুষের সুখ চাওয়া উচিত এমন সিদ্ধান্তে উপনীত হয়েছেন। অর্থাৎ মানুষ তার স্বভাববশেই নিজের সুখ চায়, এই হেতুবাক্য থেকে মানুষের সুখ চাওয়া উচিত, এই সিদ্ধান্তে তিনি উপনীত হয়েছেন। অর্থাৎ বলা হচ্ছে যে কামনা যোগ্য শব্দটির ব্যঞ্জনা হচ্ছে দৃশ্যযোগ্য, আর শ্রবণযোগ্য শব্দের ব্যঞ্জনার অনুরূপ, শ্রবণযোগ্য শব্দের ব্যঞ্জনার অনুরূপ বলে মনে করে মিল তার অনুমানের সপক্ষে তিনি একটি যুক্তি দিয়েছেন, যেখানে তিনি বলতে চেয়েছেন যে একটি বস্তু যেটা দৃশ্যযোগ্য, মানে যেটাকে আমরা ভিজিবল বলি, এবং তার প্রমাণস্বরূপ বলা যায় যে বাস্তবিক মানে বস্তুটি দেখা যায়। আর একটা শব্দ হচ্ছে শ্রবণযোগ্য, মানে যেটাকে অডিবল বলি, অর্থাৎ তার প্রমাণস্বরূপ বলা যায় যে শব্দটি বাস্তবিক শোনা যায়। তেমনি কোনো বিষয় যেটা কামনার যোগ্য, ডিজায়ারেবল,
তার প্রমাণস্বরূপ বলা যায় যে বিষয়টি বাস্তবিক কামনা করা হয়। তাই সুখ আমরা বাস্তবিক কামনা করি। এটা হচ্ছে মনস্তাত্ত্বিক সুখবাদ। মানে তারা এটাই প্রমাণ করে যে সুখ কামনার যোগ্য, অর্থাৎ সুখ আমাদের কামনা করা উচিত। এটা হচ্ছে নৈতিক সুখবাদ। অর্থাৎ এখানে তিনি বিভিন্ন উপমার সাহায্যে তিনি এটা দেখাতে চাইছেন যে যে বস্তুটিকে যে বস্তুটি দৃশ্যযোগ্য সেটাকে দেখা যাচ্ছে, যেটা শ্রবণযোগ্য সেটা বাস্তবিক শোনা যাচ্ছে, আর যেটা কামনার যোগ্য সেটাকে বলা যাচ্ছে যে সেটাকে আমরা সত্যি মানে বিষয়টি বাস্তবিক কামনা করা হয়। সুতরাং সুখ আমরা বাস্তবিক কামনা করি এবং এর থেকে এটাই প্রমাণ করা হয় যে সুখ কামনার যোগ্য, সুখ আমাদের কামনা করা উচিত। পরের পয়েন্টে মানে নেক্সট বলা যেতে মানে পরের যুক্তিতে এটা তিনি বলেছেন যে তিনি তৃতীয়ত এটা বলা যায় যে মিল নৈতিক সুখবাদের কথা বলেন এবং তিনি যে নৈতিক সুখবাদের কথা বলেছেন সেটা মূলত হচ্ছে পরসুখবাদ। মানে তার অভিমত হলো যে মানুষ যে সুখের কামনা করবে বা যে সুখের কামনা করা উচিত তা শুধু নিজের সুখ নয়, অপরের সুখও আমাদের কামনা করা উচিত। অর্থাৎ মানুষের এমন এমন একটা কাজ করা উচিত যা থেকে অধিক মানে অনেক বেশি সংখ্যক লোক সর্বাধিক সুখ বা সর্বাধিক আনন্দ পেতে পারে। সর্বাধিক লোকের সর্বাধিক সুখ বা আনন্দই হচ্ছে উপযোগিতা রূপে কাজের নৈতিক মূল্য নির্ধারক। কোনো কাজই নিজে কোনো কাজকে আমরা তার নিজ গুণে ভালো বা মন্দ সেটা ভালো বা মন্দ বলা যায় না। যে কাজ বহু জনের মানে বহু মানুষের সুখ বিধান করে সেই কাজেরই কেবল উপযোগিতা আছে এবং ওই উপযোগিতার নিরিখেই সেই কাজকে আমরা উচিত কাজ বলবো। অর্থাৎ যে কাজ অনেক মানুষের সুখ বৃদ্ধি করছে সেই কাজের উপযোগিতা আছে এবং তারই মানে তার উপর নির্ভর করেই সেই কাজকেই আমরা উচিত কাজ বলবো। সুতরাং সুখ উৎপাদনের উপযোগিতাকে নৈতিক মানদণ্ড রূপে গ্রহণ করা হয় বলে মিলের পরসুখবাদ উপযোগবাদ মানে মিলের পরসুখবাদকে উপযোগবাদ বলা হয়। সুতরাং উপযোগবাদ অনুসারে বহুজনের পক্ষে উপকারী কাজই উচিত বা ভালো এটা বলা যায়। অর্থাৎ এখানে বলতে পারি যে যে কাজ সুখ উৎপাদনের উপযোগিতাকে নৈতিক বিচারের মানদণ্ড বলে গ্রহণ করে সেই কাজ মানে সেটাকেই মিল মানে মিলের সেই পরসুখবাদকেই উপযোগবাদ বলা হয় এবং এই উপযোগবাদ অনুসারে বহুজনের পক্ষে উপকারী কাজই ভালো বা উচিত কাজ। কিন্তু মানুষ স্বভাববশতই আত্মকেন্দ্রিক হলে নিজের সুখের দাবি সে উপেক্ষা করে সে অপরের সুখ চাইবে কেন? অর্থাৎ এই যে পরসুখবাদ আমরা নিজের সুখের চেয়ে অন্যের সুখ কেন চাইব, এই পরসুখবাদের চাইব কেন, অর্থাৎ এর পরসুখবাদের সমর্থনের কি যুক্তি আছে? এর উত্তরে বেনথাম চার রকমের মানে চার প্রকার বাহ্য নিয়ন্ত্রণের কথা বলেছেন। তিনি বলেছেন সামাজিক নিয়ন্ত্রণের কথা, তিনি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের কথা বলেছেন, তিনি ধর্মীয় নিয়ন্ত্রণের কথা বলেছেন আর প্রাকৃতিক নিয়মের কথা বলেছেন। সুতরাং
বেন্থাম 4 প্রকার নিয়ন্ত্রণের কথা বলেছেন: সামাজিক নিয়ন্ত্রণ, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, ধর্মীয় নিয়ন্ত্রণ আর প্রাকৃতিক নিয়ন্ত্রণের কথা বলেছেন। কিন্তু মিল আরো অতিরিক্ত 3টি যুক্তি এখানে দিয়েছেন। এই 3টি যুক্তি হচ্ছে, তিনি আন্তর্নিয়ন্ত্রণের যুক্তির কথা বলেছেন, ন্যায়গত যুক্তির কথা বলেছেন, আর হচ্ছে মনস্তাত্ত্বিক যুক্তির কথা বলেছেন। প্রথমটি হচ্ছে আন্তর্নিয়ন্ত্রণের যুক্তি। আন্তর্নিয়ন্ত্রণের যুক্তির ব্যাপারটা কি না, এখানে বেন্থাম বাহ্যিক নিয়ন্ত্রণগুলিকে স্বীকার করে নিলেও মিল অতিরিক্ত একটি নিয়ন্ত্রণ, মানে যেটাকে তিনি আন্তর্নিয়ন্ত্রণ বলছেন, সেটার উল্লেখ করেছেন। এবং মিলের অভিমত হলো কেবলমাত্র বাহ্য নিয়ন্ত্রণ শক্তির দ্বারা পরার্থপরতার ব্যাখ্যা হয় না। কারণ বাহ্য নিয়ন্ত্রণ মানুষকে অপরের সুখ চাইতে বাধ্য করতে পারে, কিন্তু স্বেচ্ছায় পরোপকারে নিয়োজিত করতে পারে না। পরহিতে নৈতিক কর্মকে হতে হবে স্বেচ্ছাকৃত এবং স্বতঃপ্রণোদিত। এই জন্য তিনি, অর্থাৎ পরার্থপরতার ব্যাখ্যার জন্য মিল বাহ্য নিয়ন্ত্রণ ছাড়াও তিনি আন্তর্নিয়ন্ত্রণকে যুক্ত করেন। তবে এখানে আন্তর্নিয়ন্ত্রণ কথাটি খুব একটা স্পষ্ট নয়, কেননা আন্তর্নিয়ন্ত্রণকে মিল কখনো বিবেক বুদ্ধি বা বিবেকের শাসন বলেছেন, আবার কখনো সেটিকে সমবেদনা বা সহানুভূতি না হলেও এবং স্বাভাবিক প্রবণতা, আবার কখনো কখনো কর্তব্যচ্যুতির জন্য দুঃখবোধ, সেইটা বলেছেন। অর্থাৎ যাই হোক না কেন, এখানে বলা যেতে পারে যে মিলের অভিমত হলো যে আন্তর্নিয়ন্ত্রণের জন্য মানুষ স্বতঃপ্রণোদিত হয়ে অপরের সুখ কামনা করে। উল্লেখযোগ্য যে আন্তর্নিয়ন্ত্রণের উল্লেখ থাকায় মিলের পরশুবাদকে অনেকে বেন্থামের পরশুবাদ অপেক্ষা অনেক উন্নত মতবাদ বলেছেন। পরবর্তী যে যুক্তিটি দিয়েছেন তিনি, সেটি হচ্ছে লজিক্যাল আর্গুমেন্ট, অর্থাৎ হচ্ছে ন্যায় যুক্তি, ন্যায়গত যুক্তি। এবং এখানে তিনি বলেছেন যে আত্মসুখবাদ থেকে পরশুবাদ অনুমানের সর্বাপেক্ষা একটি জোরালো যুক্তি হলো যে প্রত্যেকের সুখ কামনা করে। অর্থাৎ মিল বলছেন যে প্রত্যেকের সুখ প্রত্যেকের কাছে ভালো, অতএব সকলের সুখ সমষ্টির কাছে, অর্থাৎ সকলের কাছে সেটি ভালো। ক ব্যক্তি তার নিজের সুখ কামনা করে, কেননা ওই সুখটি তার কাছে ভালো, তেমনি আরেকজন খ ব্যক্তি বা আরেকজন গ ব্যক্তি তার নিজে সুখ তারা কামনা করছে, কারণ তার কাছে আবার তাদের সুখটি ভালো। সুতরাং বলা যায় যে তাদের মোট সুখ সকলের কাছে ভালো হওয়ায় তার সকলেই সমষ্টিগত সুখ বা সকলের সুখ কামনা করে। প্রত্যেকের সুখ কামনা করে, এটা হচ্ছে আত্মসুখবাদ। এই হেতু বাক্য থেকে মিলের সিদ্ধান্ত হলো সকল ব্যক্তি সকলের সুখ কামনা করে। অর্থাৎ আত্মসুখবাদ থেকে আমরা পরশুবাদে উপনীত হলাম, যেখানে আমরা দেখাচ্ছি যে প্রত্যেকের সুখ কামনা করে। এবং পরবর্তী যে যুক্তিটি, সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক যুক্তি, সেটাকে আমরা সাইকোলজিক্যাল আর্গুমেন্ট বলছি। মনস্তাত্ত্বিক যুক্তি
অর্থাৎ এখানে বলা হচ্ছে যে স্পর্শবাদ অনুমানের সপক্ষে মিলের এই মনস্তাত্ত্বিক যুক্তিটি হলো লক্ষ্য থেকে উপায়ের প্রতি স্থানান্তকরণ, অর্থাৎ ট্রান্সফারেন্স অফ ইন্টারেস্ট ফ্রম এন্ড টু দ্য মিনস, লক্ষ্য থেকে উপায়ের প্রতি অনুরাগের স্থানান্তকরণ। এখানে ব্যাপারটা হচ্ছে যে একটি কাজের পুনরাবৃত্তি যদি বারবার ঘটতে দেখা যায়, তাহলে মানুষ কোনো এক সময় তার অজ্ঞাতেই সেই লক্ষ্য বা উদ্দেশ্যের কথা সে বিস্মৃত হয়ে লক্ষ্য সিদ্ধির উপায়কেই সে লক্ষ্য রূপে গ্রহণ করে সুখ লাভ করে। অর্থাৎ যেমন যদি কোনো মানুষের অর্থ সঞ্চয় যদি লক্ষ্য হয়, তাহলে সেই সঞ্চিত অর্থ দিয়ে তারা ভোগ সামগ্রী ক্রয় করে সুখ লাভ করা তার ইচ্ছা হবে। সুতরাং এখানে লক্ষ্য হচ্ছে সুখ লাভ। সুতরাং আর ওই সুখ লাভের যে উপায়টা সেটা হচ্ছে অর্থ সঞ্চয়। কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা এখানে দেখতে পারি যে ক্রমাগত অর্থ সঞ্চয় করতে গিয়ে ওই অর্থ সঞ্চয়ের অর্থাৎ ওই উপায়ের সঙ্গে সুখানুভূতিটি যুক্ত হয়ে যায়। অর্থাৎ লক্ষ্যটি অর্থাৎ যেটা ভোগ সুখ করা সেটা কিন্তু অন্তর্হিত হয়। অর্থাৎ এখানে মানুষের স্বভাবের মধ্যে একটা কৃপণতার উন্মেষ হচ্ছে। ফলে কি হচ্ছে না, লক্ষ্য বস্তু থেকে অর্থাৎ যেটা সুখভোগ সেইখান থেকে সুখভোগ থেকে উপায়ে অর্থাৎ অর্থ সঞ্চয়ে মানে অনুরাগের স্থানান্তর হওয়ার ফলেই ব্যক্তির মধ্যে ওই কৃপণতার স্বভাবটা জন্মাচ্ছে। অর্থাৎ কি হচ্ছে, ওই কৃপণ ব্যক্তি কেবল তার অর্থ সঞ্চয়ের জন্যই সে অর্থ কামনা করছে, ভোগের জন্য নয়। সুতরাং বলা যায় যে এই একইভাবে দেখা যাচ্ছে যে সমাজবদ্ধ জীবনে আমাদের নিজ সুখের জন্য অপরের সুখ কামনা করতে হয়, না হলে কিন্তু সমাজে আর শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। এইভাবে বারবার অন্যের সুখকে উপায় রূপে গ্রহণ করে নিজ সুখ কামনা করতে গিয়ে কোনো এক সময় আমাদের অজ্ঞাতেই অর্থাৎ লক্ষ্যটি মানে আত্মসুখের কামনাটি কিন্তু অপসৃত হয়ে যাচ্ছে এবং লক্ষ্য লাভের উপায়টি অর্থাৎ ওই পরসুখ মানে অন্যের জন্য সুখ কামনা করা সেটাই লক্ষ্য রূপে দেখা যায়। সুতরাং এখানে মিলের অভিমত হলো যে এই প্রকারে অনুরাগের স্থানান্তরের ফলেই মানুষ পরসুখ কামনা করে। উল্লেখযোগ্য যে এক্ষেত্রে মিলের অভিমত বেনথামের অভিমতের থেকে কিছুটা স্বতন্ত্র। বেনথামের মতে পরসুখকে উপায় রূপে গ্রহণ করে মানুষ আত্মসুখ কামনা করে, কিন্তু মিলের মতে কোনো কোনো ক্ষেত্রে যেখানে অনুরাগের স্থানান্তর ঘটছে সেখানে মানুষ পরসুখকেই লক্ষ্য রূপে কামনা করে। চতুর্থত, মিল সুখের গুণগত পার্থক্য স্বীকার করেন। অর্থাৎ মিলের মতে সুখের মধ্যে গুণগত পার্থক্য আছে এবং মানুষের উচিত হচ্ছে উন্নত মানের সুখ কামনা করা।
অর্থাৎ মানুষের কাছে দয়া দাক্ষিণ্য, প্রেম ভালোবাসা, পরার্থপরতা ইত্যাদি সুখ বা আনন্দ ইন্দ্রিয় সেবা অপেক্ষা উন্নত মানের। প্রেম ভালোবাসার আনন্দ সন্দেশ খাওয়ার সুখ অপেক্ষা উন্নত মানের। এটা স্বীকার না করলে মানুষের সঙ্গে পশুর কোনো প্রভেদ থাকে না। পশুর মতো মানুষ কখনো কখনো অসংযত দৈহিক সুখে কখনোই মানুষ পশুর মতো অসংযত দৈহিক সুখে তৃপ্ত থাকতে পারে না। পশু সুলভ দৈহিক সুখ পূর্ণ মাত্রায় উপভোগ করা যাবে এই সম্পর্কে নিশ্চিত হওয়া গেলেও অতি অল্প সংখ্যক মানুষ সেই সুখ লাভে কিন্তু সম্মত হয় বা হতে পারে। এই অসম্মতি বা অনিচ্ছার মূলে হচ্ছে মানুষের মর্যাদা বোধ। এই মর্যাদা বোধই মানুষকে পশুর থেকে আলাদা করেছে, তাকে স্বতন্ত্র করেছে। দৈহিক সুখের পরিতৃপ্তি আছে, কিন্তু মানসিক সুখের তৃপ্তি নেই। একথা জেনেও মানুষ দৈহিক সুখের পরিবর্তে মানসিক সুখকেই কামনা করে। অর্থাৎ মানুষের কাছে একটি সন্তুষ্টি একটা সন্তুষ্ট শুকরছানা হওয়া অপেক্ষা একজন অসন্তুষ্ট মানুষ হওয়া অনেক বেশি কাম্য। একজন সন্তুষ্ট নির্বোধ ব্যক্তি হওয়া অপেক্ষা অসন্তুষ্ট সক্রেটিস হওয়া অনেক বেশি কাম্য। যদি কোনো নির্বোধ বা শুকরছানা ভিন্ন কথা বলে তাহলে বুঝতে হবে যে সে কেবল দৈহিক সুখকেই উপভোগ করছে, মানসিক সুখের অভিজ্ঞতা তার নেই। অর্থাৎ এখানে মিল সুখের গুণগত পার্থক্য স্বীকার করেছে এবং সুখের গুণগত পার্থক্য আছে এবং মানুষের উচিত সেই উন্নত মানের সুখকেই কামনা করা। মানসিক সুখকে দৈহিক সুখ অপেক্ষা উন্নত রূপে গ্রহণ করার সপক্ষে মিল আরেকটি যুক্তি দিয়েছেন, সেটা হচ্ছে উপযুক্ত বিচারকের রায়। উপযুক্ত বিচারক মানসিক সুখকে দৈহিক সুখ অপেক্ষা উন্নত মানের বলেন। উপযুক্ত বিচারক বলতে মিল বুঝিয়েছেন যারা উভয় প্রকার সুখে উপভোগ করছেন এবং সেই উপভোগ সামর্থ্যটা অক্ষুণ্ণ। এই প্রকার ব্যক্তি মানসিক সুখে দৈহিক সুখ অপেক্ষা উন্নত মানের বলে রায় দেন। এই প্রকার মানসিক সুখকে উন্নত মানের বলায় সুখের গুণগত পার্থক্য স্বীকার করায় মিলের সুখবাদকে মার্জিত পরসুখবাদ বলা হয়। তবে এখানে উল্লেখযোগ্য যে এক্ষেত্রেও বেনথামের অভিমতের সঙ্গে মিলের অভিমতের একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। যেমন সুখের কেবল পরিমাণগত পার্থক্য স্বীকার করে, বেনথাম সুখের কেবলমাত্র পরিমাণগত পার্থক্য স্বীকার করে দৈহিক সুখকে অধিকতর কাম্য বলেছেন, আর মিল সুখের গুণগত প্রভেদ স্বীকার করে মানসিক সুখকে অধিকতর কাম্য বলেছেন। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি এই যুক্তিতে যে বেনথাম মানসিক সুখকে অধিকতর
এবং সর্বাপেক্ষা বেশি গুরুত্ব দিয়েছেন। তবে বলা যেতে পারে যে মিলের এই পরশুকবাদ বা উপযোগবাদ বিভিন্ন কারণে কিন্তু গ্রহণযোগ্য হয়নি, এবং সেই কারণগুলি হলো যে প্রথমত হচ্ছে বেনথামের মতো মিল বেনথামের ন্যায় মিলের পরশুকবাদের ভিত্তি হলো মনস্তাত্ত্বিক আত্মসুখবাদ। কাজেই মনস্তাত্ত্বিক সুখবাদের বিরুদ্ধে সব আপত্তিগুলিকে এক্ষেত্রে উল্লেখ করা যায়। এখানে বিশেষ করে দুটো আপত্তির কথা বলা যায়, যেমন হচ্ছে মানুষ প্রত্যক্ষভাবে যা কামনা করে তা সুখদায়ক বস্তু, সুখ নয়। আর দ্বিতীয়ত হচ্ছে সুখকে পেতে হলে সুখকে ভুলতে হবে, সুখের চিন্তা না করে সুখদায়ক বস্তুর চিন্তা করতে হবে। দ্বিতীয়ত মনস্তাত্ত্বিক সুখবাদ থেকে মিল যেভাবে নৈতিক সুখবাদে উপনীত হয়েছেন তা যুক্তিসম্মত হয়নি। কেননা তিনি বলতে চাইছেন যে মানুষ তার স্বভাব বশেই সুখ কামনা করে। এই হেতুবাক্য থেকে মানুষের সুখ কামনা করা উচিত এই রকম যদি অনুমান করা হয়, তাহলে সেই অনুমানটি নৈসর্গিকতা দোষে দুষ্ট হবে, অর্থাৎ ওটাকে আমরা ন্যাচারালিস্টিক ফ্যালাসি বলবো। কারণ কি বাস্তব থেকে আদর্শকে অনুমান করলেই এমন দোষ ঘটে। মিল তার সুখবাদে বাস্তব, অর্থাৎ মানুষ স্বভাবেই তার নিজে সুখ চায়। এখান থেকে ঔচিত্যের অর্থাৎ মানুষের সুখ চাওয়া উচিত এইটা তিনি অনুমান করে, এই রকম একটা অনুমান করে তার মতবাদকে নৈসর্গিকতা দোষে দুষ্ট করেছেন। প্রকৃতপক্ষে মিলের এই প্রকার দোষের মূলে হচ্ছে ভাষাগত বা শব্দগত বিভ্রান্তি। কিরকম না, তিনি যে ভিজিবল অর্থাৎ দৃশ্যযোগ্য বা অডিবল যেটা হচ্ছে শ্রবণযোগ্য, এবং ডিজায়ারেবল বা কামনাযোগ্য, এই তিনটি ইংরেজি শব্দের অন্তে যে বেল বর্ণ তিনটি সাধারণভাবে থাকায় মিল শব্দ তিনটির ব্যঞ্জনা একই রকমের মনে করে তিনি একটা বিভ্রান্তির সৃষ্টি করেছেন। আসলে যেটা ডিজায়ারেবল মানে কামনার যোগ্য শব্দটির ব্যঞ্জনা অপর দুটি শব্দের ব্যঞ্জনার থেকে ভিন্ন। ভিজিবল শব্দের অর্থ যা বাস্তবিক দেখা যায়, অর্থাৎ যেটা দৃশ্যগোচর, তেমনি অডিবল শব্দের অর্থ যা বাস্তবিক শোনা যায়, অর্থাৎ শ্রবণগোচর। এবং কিন্তু ডিজায়ারেবল শব্দের অর্থ হচ্ছে যা কামনা করা উচিত। সুতরাং শব্দের অর্থগত বিভ্রান্তির জন্যই এই বাস্তব থেকে আদর্শকে অনুমান করে তার মতবাদকে তিনি নৈসর্গিকতা দোষে দুষ্ট করেছেন। পরবর্তী যে যুক্তিটি সেটা হচ্ছে আত্মসুখবাদ থেকে পরসুখবাদের অনুমানের ক্ষেত্রে মিল যে তিনটে যুক্তির কথা বলেছেন সেই যুক্তিগুলো হচ্ছে ত্রুটিপূর্ণ। কেননা প্রথমটা হচ্ছে অন্তর নিয়ন্ত্রণের যেটা যুক্তি, তিনি বলছেন যে
অন্তর নিয়ন্ত্রণের তাগিদে পরহিতে ব্রতী হলেও সেই কর্মকে নৈতিক বলা সঙ্গত হবে না। কেননা বাহ্য নিয়ন্ত্রণের মতো অন্তর নিয়ন্ত্রণের ক্ষেত্রেও বাধ্যবাধকতা থাকে। বিবেকের অনুশাসন অথবা বিবেকের দংশন মানুষকে অপরের সুখ চাইতে বাধ্য করে, কিন্তু স্বেচ্ছায় পরোপকারে নিয়োজিত করতে পারে না। সুতরাং দেখা যায় যে নৈতিক কর্মকে হতে হবে স্বেচ্ছাকৃত। দ্বিতীয়ত বলা যায় যে প্রত্যেকের সুখ প্রত্যেকের কাছে ভালো, তাই অতএব প্রত্যেকের সুখ প্রত্যেকের কাছে ভালো, তাই সকলের সুখ সকলের কাছে ভালো। মিলের এই ন্যায়গত যুক্তিটিও সঠিক হয়নি। এখানে তিনি ব্যষ্টি থেকে সমষ্টি অনুমানের দোষ হয়েছে। অধ্যাপক ম্যাকেঞ্জির মতে মিল এখানে যুক্তিশাস্ত্রের যে দোষ করেছে তা হচ্ছে অবৈধ সমাহার দোষ, ফ্যালাসি অফ কম্পোজিশনস। অনুমানটিতে বলা হয়েছে যেহেতু আমার সুখ আমার কাছে ভালো, তোমার সুখ তোমার কাছে ভালো, তার সুখ তার কাছে ভালো, অতএব আমার সুখ তোমার সুখ তার সুখ আমার তোমার আর তার কাছে ভালো। এখানে মিল বিস্মিত হয়েছেন যে মানুষকে তাদের সুখকে যোগ করে সমষ্টিগত মানুষ বলে বা সমষ্টিগত সুখ বলে কিছুই পাওয়া যায় না। অর্থাৎ আমার সুখ তোমার সুখ তার সুখ, এখানে আমার তোমার আর তার, এই যে জিনিসটা এখানে হচ্ছে তিনি সব সুখকেই যোগ করে একটা সমষ্টিগত মানুষ বলে বা সমষ্টিগত সুখ বলে কিছুই পাওয়া যায় না। সুতরাং 100 জনের সৈন্য দলের প্রত্যেকটা সৈন্য 6 ফুট লম্বা হলে সৈন্য দলটি সামগ্রিকভাবে 600 ফুট লম্বা না 600 ফুট লম্বা হয় না, যদি না প্রত্যেকের মাথার উপর খাড়া হয়ে দাঁড়ায়। অর্থাৎ এটা বলা যায় যে 100 জন সৈন্যদলের প্রত্যেকেই যদি 6 ফুট লম্বা হয়, তাহলে সৈন্যদলটি সামগ্রিকভাবে 6 ফুট লম্বা হয় না। কারণ কি না, যদি না প্রত্যেকের মাথার উপর খাড়া হয়ে দাঁড়ায়। তেমনি বিভিন্ন মানুষের মনকে যোগ করে যদি সমষ্টিগত মন পাওয়া না যায়, তাহলে মিলকে অনুসরণ করে সমষ্টিগত সুখের কথা বা অধিক সংখ্যক লোকের সর্বাধিক সুখের কথাও বলা যায় না। প্রকৃতপক্ষে ভিন্ন ভিন্ন মানুষকে যোগ করে যেমন মোট সুখ পাওয়া যায় না, তেমনি ভিন্ন ভিন্ন মানুষের সুখ যোগ করেও মোট সুখ পাওয়া যায় না। সুখের গাণিতিক যোগ বিয়োগ কখনোই কিন্তু সম্ভব নয়। তৃতীয়ত হচ্ছে অনুরাগের স্থানান্তকরণ। এখানে তিনি যে অনুরাগের স্থানান্তকরণ নামক মনস্তাত্ত্বিক যে যুক্তিটি দিয়েছেন সেটিও যথাযথ হয়নি। অনুরাগের স্থানান্তকরণের ক্ষেত্রে ব্যক্তি নিজের সুখ কামনা করে, তার অনুরাগটি কেবল লক্ষ্য থেকে উপায়ে স্থানান্তরিত হয়। এখানে লক্ষ্য বস্তুর প্রতি অনুরাগ যেমন আত্মসুখের প্রতি অনুরাগ, তেমনি
উপায়ের প্রতি অনুরাগ, আত্মসুখের প্রতি অনুরাগ। এই প্রকার আত্মসুখের প্রতি অনুরাগের স্থানান্তকরণের দ্বারা পরার্থপরতার কখনোই উদ্ভব হতে পারে না। অর্থাৎ এখানে ট্রান্সফারেন্স অফ ইন্টারেস্ট মানে যেটা হচ্ছে অনুরাগের স্থানান্তকরণ, যে মনস্তাত্ত্বিক যুক্তিটি মিল দিয়েছেন সেটিও বলা হচ্ছে যথাযথ হয়নি। কারণ কি না, অনুরাগের স্থানান্তকরণের ক্ষেত্রে ব্যক্তি যদি নিজের সুখ কামনা করে তাহলে তার অনুরাগটি মানে তার ইন্টারেস্টটা কেবল লক্ষ্য থেকে উপায়ে স্থানান্তরিত হয়। এখানে লক্ষ্য বস্তুর প্রতি অনুরাগ যেমন আত্মসুখের প্রতি অনুরাগ, তেমনি উপায়ের প্রতি অনুরাগও আত্মসুখের প্রতি অনুরাগ। মানে এই প্রকারে আত্মসুখের প্রতি অনুরাগের স্থানান্তকরণের দ্বারা কখনোই পরার্থপরতার উদ্ভব হতে পারে না। চতুর্থত বলা যায় যে সর্বোপরি মিল যে গুণগত পার্থক্যের উল্লেখ করেছেন তা সুখবাদের সঙ্গে সঙ্গতি সম্পন্ন হয়নি। সুখের গুণ এক সুখ অতিরিক্ত বিষয়। সুখের পরিমাপক কেবল পরিমাণই হতে পারে, গুণ নয়। প্রকৃত সুখবাদী তাই সুখের গুণগত পার্থক্য উল্লেখ করে গুণগত পার্থক্য কখনো উল্লেখ করতে পারেন না। প্রকৃত সুখবাদী সুখ ভিন্ন অন্য কিছুর অর্থাৎ গুণের শতমূল্য মানতে পারেন না। মিল সুখের গুণগত উৎকর্ষের উল্লেখ করে সুখের অতিরিক্ত অন্য এক বিষয়কে অর্থাৎ সুখের নির্বাচনে গ্রহণ করে সুখের নির্বাচনে সুখ অতিরিক্ত এক মাপকাঠিকে তিনি গ্রহণ করেছেন। অর্থাৎ বলা যে মাপকাঠিকে তিনি গ্রহণ করেছেন এক্সট্রা হেডোনিস্টিক ক্রাইটেরিয়া। এখানে বলা যাচ্ছে যে বিষয়টি যদি আমি একটি দৃষ্টান্ত দিয়ে বোঝাই তাহলে এই রকম দাঁড়ায় যে যেমন ধরুন ধরা যাচ্ছে এ এবং হচ্ছে দুটি সুখ আর এক্স এবং ওয়াই হচ্ছে দুটি গুণ মানের। অর্থাৎ এখানে যদি আমরা ধরে নিই যে এ সুখের সঙ্গে এক্স গুণটি আর বি সুখের সঙ্গে ওয়াই গুণটি যুক্ত, সেক্ষেত্রে মিলের মতে এক্স ও বি ওয়াই এই দুইটি সুখের মধ্যে আমাদের প্রথম সুখটি এক্স কামনা করা উচিত। কেননা এক্স গুণটি থাকার জন্য তা উন্নত মানের। মিল এখানে সুখের যে নির্বাচন করেন তা সুখের বিচার করে নয়। স্পষ্টতই বলা যায় যে এখানে কামনার বিষয়টি সুখ নয়, সুখের গুণ এবং সুখের গুণ সুখের অতিরিক্ত বিষয়। এইভাবে সুখের পরিবর্তে সুখের গুণকে কাম্য বিষয় বলে মিল সুখবাদ থেকে বিচ্যুত হয়েছেন। সম্ভবত এই কারণেই বেন্থাম সুখের গুণগত পার্থক্য স্বীকার করেননি। সুখবাদের বিশুদ্ধতার জন্যই তাই বেন্থামের স্থূল মতবাদ মিলের মার্জিত মতবাদ অপেক্ষায় বেশি গুণযুক্ত এমন বলাই সমীচীন। আবার সুখের গুণগত পার্থক্যকে
গ্রহণ করার জন্য মিল যে মর্যাদা বোধের উল্লেখ করেছেন তাও কিন্তু সুখবাদের সঙ্গে সঙ্গতি সম্পন্ন হতে পারেনি। সুখানুভূতি মূলত হচ্ছে ইন্দ্রিয় নির্ভর, আর মর্যাদাবোধ বুদ্ধি বা যুক্তি নির্ভর। তাই হচ্ছে মর্যাদাবোধের উল্লেখ করে মিল তার সুখবাদকে পরিত্যাগ করে বিচারবাদকে সমর্থন করেছেন। মিল এখানে যা বলতে চেয়েছেন তা হলো মানুষের উচিত তার উন্নত বিচার শক্তির দ্বারা সুখের গুণগত মান নির্ধারণ করে তাকে কামনা করা অথবা তার কামনা করা থেকে বিরত থাকা। বুদ্ধিবাদী বা বিচারবাদী কেবল এমন অভিযোগ করতে পারেন, কেবল সুখবাদী নন। তো এখানে আমরা মিলের যে সমালোচনা করলাম সেইখানে চারটি সমালোচনার প্রথমটি আমরা দেখতে পেলাম যে মিলের বিষয়টি কেন মিলের তত্ত্বটি গ্রহণযোগ্য নয়। সেদিক থেকে শুধু এটুকুই বলা যেতে পারে যে মিল বেনথামের মতো মিলের পরসুখবাদের ভিত্তি আত্মসুখবাদ, এবং সেখানে তিনি সব থেকে যে বড় আপত্তিটির এখানে উল্লেখ হয় যে সেটা হচ্ছে মানুষ প্রত্যক্ষভাবে যা কামনা করে সেটা হচ্ছে সুখদায়ক বস্তু, কোনো সুখকে নয়। আর আরেকটা হচ্ছে যে আমরা যদি কোনো সুখকে পেতে চাই তাহলে সুখকে ভুলতে হবে, সুখের চিন্তা না করে সুখদায়ক বস্তুর চিন্তা করতে হবে। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে মিলের সুখবাদে মিল যেভাবে নৈতিক সুখ মানে মনস্তাত্ত্বিক সুখবাদ থেকে মিল যেভাবে নৈতিক সুখবাদে অভিমিত হয়ে মানে উপনীত হয়েছে সেটা কিন্তু তার যুক্তিসম্মত হয়নি। কেননা মানুষ তার নিজের স্বভাব বশেই সুখ কামনা করে, এটার থেকে মানুষের সুখ কামনা করা উচিত যদি এইটা বলা হয় তাহলে এই অনুমান করলে অনুমানটি নৈসর্গিকতা দোষে দুষ্ট হচ্ছে। সুতরাং কারণ কি না মিল সুখবাদ মানে মিলের সুখবাদে সেখানে তিনি তার বাস্তব থেকে ঔচিত্যের অনুমান করে তিনি তার এই মতবাদকে দোষদুষ্ট করেছেন। এছাড়াও পরবর্তী ক্ষেত্রে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে আত্মসুখবাদ থেকে পরসুখবাদের অনুমানের ক্ষেত্রে মিল যে যুক্তিগুলো দিয়েছেন সেগুলো কিন্তু যুক্তিযুক্ত নয়। কারণ আত্মনিয়ন্ত্রণের তাগিদে পরহিতে ব্রতী হলে সেই কর্মকে নৈতিক বলা হবে কিনা মানে রীতিযুক্ত মানে নৈতিক বলা সঙ্গত কিনা, নৈতিক বলা সঙ্গত হবে না এই কারণে যে বাহ্য নিয়ন্ত্রণের মতন আন্তর নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কিন্তু বাধ্যবাধকতা থাকে। আর তাছাড়াও যেটা দেখা যায় যে প্রত্যেকের সুখ প্রত্যেকের কাছে ভালো, অতএব সকলের সুখ সকলের কাছে ভালো, এই যুক্তিটিও এখানে ঠিক হয়নি। কারণ এই যুক্তিটি এখানে ব্যষ্টি থেকে সমষ্টি অনুমানের দোষ রয়েছে, অর্থাৎ এখানে দোষটি হচ্ছে অবৈধ সমাহার দোষ রয়েছে। পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যায় যে অনুরাগের স্থানান্তকরণ নামক যুক্তিটিও কিন্তু যথাযথ হয়নি। সেক্ষেত্রে বলা হচ্ছে যে অনুরাগের স্থানান্তকরণের ক্ষেত্র ব্যক্তি নিজ সুখ কামনা করে তার অনুরাগটি কেবল লক্ষ্য থেকে উপায়ে স্থানান্তরিত করছে। সুতরাং এই প্রকারে আত্মসুখের প্রতি অনুরাগের স্থানান্তকরণের দ্বারা পরার্থপরতার কখনো উদ্ভব হতে পারে না। আর সর্বোপরি মিল যে গুণগত সুখের কথা উল্লেখ করেছেন সেই সুখটিও কিন্তু সুখবাদের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়নি। সুতরাং আমরা মিল আর বেনথামের যে উপযোগবাদটি দেখতে পাচ্ছি সেইখানে
দুটো উপযোগবাদের মধ্যে যদি আমরা পার্থক্য দেখি, তাহলে আমরা দেখব যে যে কাজ বহুজনের সুখ উৎপাদনে উপযোগী সেই কাজ ভালো বা উচিত কাজ। বেন্থাম এবং মিল উভয় এই প্রকার অভিমত পোষণ করলেও তাদের উপযোগবাদ বা স্পর্শকবাদের মধ্যে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। কারণ বেন্থামের স্পর্শকবাদ অপরের সুখ লক্ষ্য নয়, সেটা হচ্ছে আত্মসুখটাই লক্ষ্য। অপরের সুখের মাধ্যমে মানুষ তার নিজের সুখটাকেই সে লাভ করতে চায়। কাজেই বেন্থামের মতে নিজ সুখ লাভের জন্য মানুষ অন্যের সুখকে উপায় রূপে গ্রহণ করে। কিন্তু মিলের স্পর্শকবাদ অনুসারে নিজ সুখের কথা বিস্মিত হয়ে মানুষ অপরের সুখটাকেই লক্ষ্য বস্তু রূপে কামনা করে। অর্থাৎ লক্ষ্য থেকে উপায় অনুরাগের স্থানান্তকরণের ফলেই মানুষ তার লক্ষ্য অর্থাৎ আত্মসুখের কথা বিস্মৃত হয়ে লক্ষ্য লাভের উপায় অর্থাৎ অন্যের সুখকে লক্ষ্য রূপে গ্রহণ করে। এবং পরবর্তী যুক্তিতে বলা যায় যে আত্মসুখবাদ থেকে পরসুখবাদ অনুমানের হেতুস্বরূপ বেন্থাম কেবলমাত্র বাহ্য নিয়ন্ত্রণের কথা উল্লেখ করেছেন, কিন্তু মিল দেখা যায় যে বাহ্য নিয়ন্ত্রণ ছাড়াও অতিরিক্তভাবে আন্তর্নিয়ন্ত্রণেরও উল্লেখ করেছেন। বেন্থামের সামাজিক, ধর্মীয়, প্রাকৃতিক বা রাজনৈতিক নিয়ন্ত্রণের ছাড়াও এই নিয়ন্ত্রণের বা শক্তির চাপে আত্মকেন্দ্রিক মানুষ অপরের সুখ চাইতে বাধ্য হয়। কিন্তু কেবল বাহ্য শক্তির চাপে বা পরার্থপরতার সঠিক ব্যাখ্যা হতে পারে না। বাহ্য নিয়ন্ত্রণ মানুষকে কেবল অপরের সুখ কামনা করতে বাধ্য করে, কিন্তু পরোপকারে তার ইচ্ছাকে জাগ্রত করতে পারে না। সুতরাং পরার্থে নৈতিক কর্মকে হতে হবে ইচ্ছাকৃত, স্বতঃপ্রণোদিত। বাধ্যতামূলক কাজের নৈতিক কোনো গুণাগুণ নেই। এই জন্যই মিল বাহ্য নিয়ন্ত্রণের সঙ্গে আন্তর্নিয়ন্ত্রণকে যুক্ত করেন। এবং আন্তর্নিয়ন্ত্রণ হলো যেটা বিবেকের নিয়ন্ত্রণ অর্থাৎ বিবেকের শাসন। কেবল নিজ হিত কামনা করলে, মানে নিজের মঙ্গল যদি শুধু কামনা করি, পরের মঙ্গলে যদি ব্রতী না হলে মানুষের বিবেক তাকে শাস্তি দেয়। তাই ওই বিবেকের খাতিরেই মানুষ পরের মানে অন্যের মঙ্গল সে কামনা করে। এইভাবে বাহ্য নিয়ন্ত্রণের সঙ্গে আন্তর্নিয়ন্ত্রণকে যুক্ত করে স্পর্শকবাদ ব্যাখ্যা করার জন্য অনেকে মিলের মতবাদকে বেন্থামের মতবাদের অপেক্ষা অনেক বেশি উন্নত মতবাদ বলে থাকেন। এবং সুখবাদ থেকে পরসুখবাদে যাবার জন্য বেন্থাম নিয়ন্ত্রণ অতিরিক্ত অন্য কোনো যুক্তি দেননি, কিন্তু মিল নিয়ন্ত্রণের যুক্তি অতিরিক্ত আরো দুটো যুক্তি দিয়েছেন, যেটাকে আমরা ন্যায়গত যুক্তি ও মনস্তাত্ত্বিক যুক্তি বলি। মিলের ন্যায়গত যুক্তিটি হলো প্রত্যেকের সুখ চায়, অতএব সকলের সুখ চায়। মনস্তাত্ত্বিক যুক্তিটি হলো যে লক্ষ্য থেকে উপায়ে অনুরাগের স্থানান্তকরণ। অর্থাৎ এখানে যুক্তিটি হলো এই যে কোনো কাজের বারবার যদি পুনরাবৃত্তি ঘটতে থাকলে দেখা যায় যে কোনো এক সময় মানুষ তার অজ্ঞাতে লক্ষ্য
বা উদ্দেশ্যের কথা বিস্মৃত হয়ে উপায়কেই লক্ষ্য রূপে কামনা করে। সুতরাং সমাজ জীবনে আমাদের নিজ সুখের জন্য অপরের সুখকে চাইতে হয়, না হলে সমাজে শান্তিটা বিঘ্নিত হয়। এইভাবে বারবার অপরের সুখকে উপায় রূপে গ্রহণ করে নিজ সুখ কামনা করার ক্ষেত্রে কোনো এক সময় আমাদের অজ্ঞাতেই লক্ষ্যটি বিচ্যুত হয় এবং লক্ষ্য লাভের উপায়টি অর্থাৎ অপরের সুখ কামনা লক্ষ্য রূপে দেখা দেয়। মিলের এই অতিরিক্ত এই দুটি যুক্তি যদি ত্রুটিমুক্ত না হলেও তিনি যে নিজের হিতের জন্য পরহিতের সঙ্গতি বিধানের জন্য নানা যুক্তি তিনি দিয়েছেন, এই দুরূহ প্রয়াসের জন্য অনেকে তার মতবাদকে বেন্থামের মতবাদ অপেক্ষায় উন্নত বলেছেন। পরবর্তী যুক্তিতে দেখা যায় যে বেন্থাম ও মিলের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পার্থক্য হলো সুখের গুণগত পার্থক্যকে কেন্দ্র করে। বেন্থামের মতে বিভিন্ন সুখের মধ্যে গুণগত পার্থক্য নেই, পার্থক্য আছে কেবল পরিমাণগত। কিন্তু বেন্থামের মতে সুখের মূল্য বিচার করলে কেবল তার পরিমাণের দ্বারাই নির্ধারিত হবে। দৈহিক সুখের তীব্রতা মানসিক সুখ অপেক্ষা বেশি হওয়ায় দৈহিক সুখ কামনা করা উচিত। সুখের গুণগত প্রভেদ স্বীকার না করে দৈহিক সুখকে মানসিক সুখ অপেক্ষা অধিকতর কাম্য বলার জন্যই বেন্থামে পরশুবাদকে স্থূল পরশুবাদ বলা হয়, আর মিল সুখের গুণগত পার্থক্য স্বীকার করে বলে মিলের মানসিক সুখকে অধিকতর কাম্য বলা হয়। মিলের মতে আহার বিহারের দৈহিক সুখে ইতর প্রাণী পরিতৃপ্ত হলেও মানুষ তাতে কখনোই তৃপ্ত থাকতে পারে না। মানুষ আরো কিছু কামনা করে, আর আরোটাই হচ্ছে সুখের গুণগত উৎকর্ষ। সুতরাং মিল বলেন যে দৈহিক সুখে তৃপ্ত সুকরছানার জীবন অপেক্ষা অধিকতর সুখান্বেষী সক্রেটিসের অতৃপ্ত জীবন মানুষের কাছে আরো বেশি হচ্ছে কাম্য। সুতরাং সুখের গুণগত পার্থক্য স্বীকার করে মানসিক সুখকে প্রাধান্য দেওয়ার জন্য মিলের পরশুবাদ মার্জিত পরশুবাদ মানে মিলের পরশুবাদকে মার্জিত পরশুবাদ বলা হয়। কিন্তু সুখের গুণগত পার্থক্য স্বীকার করে মিল এখানে সুখবাদেরই বিরোধিতা করেছেন। প্রকৃত সুখবাদী সুখের গুণগত পার্থক্য স্বীকার না করে পারেন না। মিল সুখের গুণগত উৎকর্ষের উল্লেখ করে সুখের অতিরিক্ত অন্য এক বিষয়কে সুখের নির্বাচনে গ্রহণ করে বাস্তবিক পক্ষে সুখবাদ থেকেই বিচ্যুত হয়েছেন। প্রকৃত সুখবাদী সুখ ভিন্ন অন্য কিছুর শতমূল্য স্বীকার করতে পারেন না। কিন্তু মিল তার মার্জিত পরসুখবাদে যে সুখের নির্বাচন করেছেন তা সুখের বিচার করে নয়, তা হলো গুণের বিচার করে। এইভাবে সুখের পরিবর্তে সুখের গুণকে কাম্য বস্তুরূপে গ্রহণ করে মিল প্রকৃতপক্ষে সুখবাদকেই খণ্ডন করেছেন। সুতরাং সুখবাদের বিশুদ্ধতা রক্ষার জন্য সম্ভবত এই জন্যই বেন্থাম সুখের কেবল পরিমাণগত পার্থক্যই স্বীকার করেন, কোনো গুণগত পার্থক্য নয়। কাজেই বেন্থামের স্থূল
মতবাদী যে মিলের মার্জিত মতবাদ অপেক্ষা সুখবাদের থেকে বেশি সংগতি সম্পূর্ণ এমন অভিমত পোষণ করতে হয়। এই হলো আজকের আলোচ্য বিষয়।